স্বাগত জানাচ্ছি পাবলিক টক অনুষ্ঠানে। পাবলিক টক অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নির্বাচনের একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে নির্বাচন ইতিমধ্যে পুরোদমে নির্বাচনী যে প্রচারণা সেটা শুরু হয়ে গেছে এবং সেই প্রচারণা আসলে কোন পথে চলছে এবং প্রচারণার নানা বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পাবলিক টকের যে দর্শক শ্রোতা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যেহেতু এই মুহূর্তে নির্বাচন আমাদের সবচেয়ে বড় একটি বিষয় এবং নির্বাচনের প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। সেই নির্বাচনী প্রচারণা নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন বা প্রচারণা কোন পথে যাচ্ছে বলে আপনি মনে করেন? আচ্ছা, নির্বাচনী প্রচারণা তো দু পক্ষই, যেমন বিএনপিকে যেভাবে দেখছি এবং আরেকদিকে দেখছি জামাত এবং তার জোট। তো দু দলই আর কি চেষ্টা করে যাচ্ছেন যে ভোট টানা এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া। দু দলের স্ট্র্যাটেজি দুরকম। শুরুতে তারেক রহমান একভাবে শুরু করেছিলেন, আপনি দেখেছেন তার মানে যেই বক্তব্যগুলি সেগুলি খুব পরিশালিত ছিল এবং তিনি আসলে যেইভাবে কথা বলছেন, তার যে কর্মসূচি সেটা একরকম, আবার দেখা যাচ্ছে যে জামাতের যে কর্মসূচি সেটা আরেক রকম ছিল শুরুতে, কিন্তু এখন ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে জামাতও ৩১ দফা দিচ্ছে একদম হুবহু সেম। অ্যাট দ্য সেম টাইম মানে একজন ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছেন, আরেকজন ফ্যামিলি কার্ডের সমালোচনা করছেন। তো দেখা যাচ্ছে যে ওই নিজেদের কে সহি হিসাবে আর কি, বা আমি রাইট ক্যান্ডিডেট সেটা সেটা জনগণের সামনে তুলে ধরারই আপ্রাণ চেষ্টা চলছে। সর্বোপরি মানে ক্ষমতায় যাওয়াটাই আর কি মুখ্য উদ্দেশ্য বলে আমার মনে হচ্ছে এখানে। তো প্রচারণার বিভিন্ন বিষয় লক্ষ্য করেছেন, কিন্তু মানে যদি বলেন যে একটু যে কোন দল আসলে প্রচারণাটা, মানে আমি বলবো যে যদি একটু আপনাকে একদম সরাসরি জিজ্ঞেস করি যে আসলে প্রচারণায় যদি আমি বলি যে কোন দল ধরেন এগিয়ে, কোন দল তুলনামূলক একটু পিছিয়ে আছে, বা কারা সবচেয়ে গুছিয়ে প্রচারণা চালাচ্ছে, সেই বিষয়টা যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি কি বলবেন? আসলে কোন দল এগিয়ে আর কোন দল পিছিয়ে সেটা হচ্ছে আমার দৃষ্টিতে বা আমার কাছে একরকম, আর হচ্ছে জনতার কাছে একরকম। মানে আসলে বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বলতে পারি একটা সমালোচনামূলক অ্যানালিসিস দিতে পারি। জি, আমি এখন ওটাই জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি বিএনপির প্রচারণাটা দেখেন তাহলে একদিন শুধু আমি বা খুব একদিন ঠিক না, মানে খুব অল্প পরিসরে তারেক রহমান আর কি আপনার অন্য দলকে আক্রমণ করে কথা বলেছেন, খুব কমই করছেন। কিন্তু আপনি যদি মানে এনসিপি বা জামাত, বিশেষ করে এনসিপির বক্তব্যগুলি শোনেন তাহলে খুবই মানে ওল্ড স্টাইল, ওল্ড স্কুল মেথড যেটা আমরা বলি। মানে ওনারা প্রমিস করছেন যে তারা হচ্ছে নয়া বন্দোবস্ত এনেছেন, কিন্তু আমি তাদের যে মেথড, সেই মেথডটা সবচেয়ে আর কি পুরাতন এবং আক্রমণাত্মক আমার কাছে মনে হচ্ছে। তারা নতুন কিছুই তাদের মধ্যে আমি দেখিনি, বরঞ্চ তাদেরটা অনেক বেশি প্রিমিটিভ, প্রাচীন এবং হিংসাত্মক। আপনি সেটা দেখতে পাবেন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসকে আক্রমণ করে যাচ্ছেন, হ্যাঁ, এবং আক্রমণ করে যাচ্ছেন এবং তারপরে বলছেন যে ডিম মানে হাবিবুল্লাহ বাহার কলেজে তাকে ডিম মারা হয়েছে, আরো ময়লা পানি মারা হয়েছে, যেটা আমি মোটেই সমর্থন করি না, ইটস ভেরি ব্যাড। কিন্তু এখানে একটা কনস্পিরেসির গন্ধও পাওয়া যায়, যেমন ধরেন
উনি প্রতিপক্ষকে এত বেশি আক্রমণ করছেন যে উনি চাচ্ছেনই যে ওনার যে নির্বাচনী প্রচারণা ওটা একটা ভায়োলেন্সে আর কি রূপান্তরিত হোক, এবং মনে হচ্ছে যে উনি আক্রমণ কেউ তাকে করুক এটা উনি আমন্ত্রণ করছেন। হ্যাঁ, তো এই জায়গাটা আমার কাছে খুব প্রাচীন এবং খুবই আর কি নোংরা মনে হচ্ছে, ভালো লাগছে না, ভালো লাগেনি এই ব্যাপারটা। সেই জায়গাটায় আপনি যদি মানে মির্জা আব্বাসের উত্তরটা শোনেন, তো উনি কিন্তু বারবারই বলছেন যে সে আমার ছেলের থেকেও ছোট, এবং তার মানে সে অনেক চেষ্টা করছে আমাকে উত্তেজিত করতে, কিন্তু আমি অনেক পুরানো রাজনীতিবিদ, আমি আসলে উত্তেজিত হব না, এবং আমি আমার নেতাকর্মীদেরকেও বলেছি যে তারা যাতে উত্তেজিত না হয়। তো এই জায়গাটা আমার কাছে কিন্তু ভালো লাগছে যে সে অন্তত মুখে বলছে, এবং মুখে যেটা বলছে সেটা কিন্তু প্রচার হয়। যেমন আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা মুখে বলছে সেটা যেমন প্রচার হচ্ছে, সেটাই মেইন ব্যাপার, তাই না? আমরা যেটা শুনছি, আমরা তো আর তার অন্তরের দিকে অন্তরে ঢুকে দেখবো না, এটা তো সম্ভব না। মির্জা আব্বাসও কিন্তু এই যে মিডিয়াতে এই কথাটা প্রচার করছেন যে আমি মূলত তাদের এই যে প্রতিহিংসার রাজনীতি আমি সেটা করতে চাই না, এবং সেটাও সেই প্রচার করছে। সেই জিনিসটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর যদি আপনি তারেক রহমানের ব্যাপারটা দেখেন, তাহলে দেখা যায় যে ওভারঅল তারেক রহমান মূলত সে ভবিষ্যতে কি করবেন এবং দেশের জন্য কি কি করতে পারবেন, সেটা হয়তো অনেকখানি অনেক সময় দু একটা কথা অতিরঞ্জিতও হতে পারে, বা সেটা সে আদৌ করতে পারবে কিনা আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রচারণা, এবং সেই প্রচারণায় উনি প্রতিপক্ষকে আক্রমণ না করে বা কম আক্রমণ মানে সর্বোচ্চ লেভেলের আর কি কম আক্রমণাত্মক হয়ে উনি কিন্তু বলতে চাচ্ছেন যে উনি আসলে কি কি করতে চাচ্ছেন দেশের জন্য, সেই ব্যাপারটাকেই উনি তুলে ধরছেন, এবং এটাই মনে হয় আধুনিক গণতন্ত্রের প্রকৃত রূপ, এবং আমার মনে হচ্ছে এটাই আধুনিক রাজনীতি হওয়া উচিত, এবং এটাই আমার কাছে মূলত নয়া বন্দোবস্ত মনে হচ্ছে, রাদার দেন এনসিপির নয়া বন্দোবস্ত, যেখানে নয়ার কিছুই নাই, নতুন কিছুই নাই, বরঞ্চ বিএনপির ব্যাপারটা আমার একটুখানি নতুন মনে হচ্ছে, এবং টোন বা কথা বলার স্টাইল সবকিছুতেই একটা ভদ্রতা, পরিশালিত ভাবে বলা, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার দিক থেকে বিবেচনা করলে আমি রাজনীতিকে এভাবেই দেখতে চাই, যাতে দেশ এবং জাতি আরো উপরের দিকে যায়, উন্নত একটা জাতিতে রূপান্তরিত হয়, ভদ্রচিত একটা জাতি দেখতে চাই আর কি। মানে মূল কথা হচ্ছে যে অন্যের দোষ না দিয়ে আমি আসলে কি করতে পারি বা আমি কি করতে চাই সেই বিষয়টিকেই প্রাধান্য দেওয়া। নির্বাচনের ধরেন আমাদের এমনিতেও জাতীয় নির্বাচনের পাশাপাশি যেহেতু একটি আপনার গণভোট হচ্ছে, আমরা দেখছি যে গণভোটের বিষয় নিয়ে দুটি বিষয় এই মুহূর্তে প্রচলিত, মানে সামনে এসেছে, বেশ আলোচিত হচ্ছে। একটি হলো যে সরকার এবং নির্বাচন কমিশন মোটামুটি মুখোমুখি হয়েছে একটা বিষয়, সেটা হলো যে নির্বাচন নির্বাচন কমিশন থেকে যেটা বলা হয়েছে যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী তারা গণভোটের কোনো একটির পক্ষে প্রচারণা চালাতে পারবে না, ঠিক ঠিক ওইভাবে সরকারের পক্ষ থেকেও প্রচারণা চালানো হচ্ছে। সেইটা আসলে কিভাবে দেখছেন বা কি আপনি কি মনে করছেন সেটা একটা। আরেকটা হলো বিএনপি যেমন ধরেন এই নির্বাচন যেহেতু জুলাই সনদের স্বাক্ষরকারী একটি দল, কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে এতদিন গণভোটে সেভাবে আনুষ্ঠানিকভাবে যেটা আমরা গণভোটের পক্ষের প্রচারণা দেখিনি। সর্বশেষ গতকালকে সম্ভবত তারেক রহমান প্রথম গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে তিনি ভোট দিয়েছেন, এবং এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। এই দুটো বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন। গণভোট বিষয়টা একেবারে একটা কমেডি বানিয়ে ছেড়ে দিয়েছে সরকার। হ্যাঁ, আমার কাছে এই ব্যাপারটা খুবই হাস্যকর এই জন্য মনে হচ্ছে, আমি সরকার, আমি যদি গণভোটের জন্য গণভোটের প্রচার প্রচারণা নিজে চালাই, এবং আমি যদি গণভোট প্রচারণায় সরকারি ফান্ড ব্যবহার করি, সরকারি যে সমস্ত
ইয়ে আছে, ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশনগুলিকে ব্যবহার করি, আমার সরকারি কর্মকর্তাদেরকে ব্যবহার করি গণভোটের জন্য সর্বোপরি হায়ের পক্ষে প্রচারণা চালাতে, তাহলে আমার না দেয়ার কি দরকার ছিল? তাই না? মানুষ তো নাও দিবে, তাই না? দুটো অপশন, হ্যাঁ এবং না। তাহলে আমি যদি সরকার হয়ে আমি যদি হায়ের পক্ষে প্রচারণা চালাই, সেটা কি আইনত আমি চালাতে পারি কিনা? হ্যাঁ, অনেকে বলে যে আমেরিকায় চালিয়েছে বা বিভিন্ন দেশে চালিয়েছে, সুতরাং আমাদের দেশেও চালানো সম্ভব। কিন্তু আমার কাছে যেটা মানে আমরা যেটা এই মাত্র আপনি বললেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে এর এগেইনস্টে চলে গেছে এবং নির্বাচন কমিশন সেটাকে অপোজ করেছে। সুতরাং মানে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি নিজে হ্যাঁ ভোটের পক্ষে বা উপদেষ্টাগণ তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একজন বলছে যে একজন উপদেষ্টা, নারী উপদেষ্টা, তিনি আবার বলছেন যে মানে গণভোটের পক্ষে যদি ভোট দেয় তাহলে হ্যাঁ ভোট দেয় তাহলে ওটা কি যেন সদগায় জারিয়া না, আমার এক্স্যাক্টলি কথাটা মনে নাই। এভাবে তারা ধর্মকেও ব্যবহার করছে। আপনার মনে থাকলে আপনি বলতে পারেন। না, আমি অবশ্য খেয়াল করি নাই বিষয়টা। উনি সেটা বলেছেন। তো এভাবে গণভোটের পক্ষেই এভাবে যদি ম্যাসিভ প্রচারণা চালায়, সেক্ষেত্রে কিন্তু গণভোটের দরকার ছিল না। তারা অটো পাস দিয়ে দিতে পারত, তাই না? গণভোটকে অটো পাস দিয়ে দিতে পারত। এখন এই যে বিভিন্ন জরিপ চলেছে, আমি নিজেও প্রচুর এই যে আমাদের যে সমস্ত হাউসকিপার আমি জরিপ নিয়ে আপনার কাছে আসবো, জরিপেরটা আপনি আলাদাভাবে উত্তর দিবেন, ঠিক আছে? না, আমি গণভোটের জরিপটা বলছি। জি। গণভোট যদি আপনি নিজেও, আমি আপনাকে হলফ করে বলতে পারি, আপনি গ্রামে যেয়ে নারী পুরুষ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে জিজ্ঞেস করেন যে গণভোট বলতে আপনি কি বুঝেন? ওই যে শুনেছি যে হ্যাঁ বা না ভোট দিতে হবে, কি জন্য দিতে হবে, কি আছে, কিচ্ছু জানে না। আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি, এই স্বল্প আয়ের যে লোকজন, তারা এগুলি বোঝে না। ঠিক আছে? গণভোট ধরেন আপনি কি প্রেসিডেন্সিয়াল নির্বাচন প্রেসিডেন্ট চান নাকি প্রধানমন্ত্রী চান, এইটা কিন্তু তারা বুঝবে। এই ধরনের একদম সোজা সাপটা একটা অপশন যদি থাকে, সবাই বোঝে যে আমরা কি একজন প্রেসিডেন্ট চাই নাকি একজন প্রধানমন্ত্রী চাই, এটা বুঝবে। কিন্তু আপনি যদি চারটা অপশন দেন, সেই চারটা অপশন দিয়ে সেটা আবার বিশাল, সেটা পড়তে বা পারে বাংলাদেশের কয়জন, পড়ে ওইটার অর্থকে বুঝতে পারে কয়জন, এবং সেইটার মানে হ্যাঁ জয়যুক্ত হলে কি কি বেনিফিট আছে, কি কি সংস্কার হবে, না জয়যুক্ত হলে কি হবে, এইটা বোঝার বুদ্ধিভিত্তিক যে এবিলিটি, মানে ক্রিটিক্যালি ওইটাকে অ্যানালাইজ করার এবিলিটি কি বাংলাদেশের মেজরিটি মানুষের আছে কিনা, সেইটার বিবেচনায় এই ব্যাপারটা আমার কাছে একেবারে বোধগম্য না। আমি খুবই এই ব্যাপারে বলতে পারেন যে আমি আর কি খুবই হতাশ এই গণভোটের প্রচারণা দেখে সরকারের। না, আরেকটা প্রশ্ন ছিল যেটা আমি বলছিলাম যে বিএনপি গণভোটের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে, যদিও বিএনপির অনেক নেতাকর্মী এটা না ভোটের পক্ষে প্রচারণা করছেন, এরকম না, এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা ব্যাপক হচ্ছিল আর কি, তো সেটা নিয়ে যদি একটু বলতেন। এখন বিএনপির নিজেদেরই ৩১ দফা আছে, এই কারণে তাদের নিজেদেরই নিজেরা কি করবে সেটা তাদের কাছে স্পষ্ট। তাদের অভিজ্ঞতা আছে, বিগত দিনে তারা রাষ্ট্র চালিয়েছে দীর্ঘদিন। তো সেই ক্ষেত্রে তারা মানে আসলে বিএনপির নোট অফ ডিসেন্টও আছে। বিএনপি আসলে গণভোটে খুব একটা পক্ষে ছিল না। তো পরবর্তীতে তারেক রহমান হ্যাঁ বলেছে, হয়তো তার কাছে মনে হয়েছে যে একটা বিপুল সংখ্যক মানুষ বা জুলাই চেতনা যারা ধারণ করে, এই ধরনের একটা বিরাট বড় স্টুডেন্ট আর কি, শিক্ষার্থীর যে সমাজ, শিক্ষার্থী সমাজ, তারা হয়তো ভোটের পক্ষে। সুতরাং পপুলিস্ট জায়গা থেকে আমার মনে হয় তিনি এই কাজটি করেছেন। এটা আমার আর কি নিছক ধারণা, এবং কি মনে করে সে এই কাজটি করেছেন সেটা তো স্পষ্ট না। আমি ওরকম কোনো কিছু শুনিওনি বা উনি কোনো বক্তব্য দেননি। তো মনে হয়
ওনার ধরেন প্রত্যেকেই তো চায় সে জয়ী হবে, তারা সরকার গঠন করবে। তো সরকার গঠনের ক্ষেত্রে মানে গণভোটের বিরুদ্ধে থাকা বা গণভোট সম্পর্কে কোনো কিছু না বলা যদি তার বিরুদ্ধে চলে যায় বা তার জন্য নেতিবাচক হয়, আমার মনে হয় ওই জায়গাটা থেকে তিনি কাজটি করেছেন। এটা আমার কাছে that's all I understand about sorry, আমার একটা কল এসেছিল। এটা আমার মনে হয় এই জায়গাটায় আর কি। আরেকটা বিষয় সেটা হলো যে আমরা বিএনপির মানে আমার কাছে যেটা অনেকেই বলছে যে আসলে বিএনপি প্রচারণা শুরু করেছে, প্রচারণায় প্রথম দিকে একটা ভালো ইয়েও ছিল, কিন্তু এখন বিএনপির প্রচারণার কিছু অসামঞ্জস্যতার কথা অনেকে বলছেন, যেমন তাদের প্রস্তুতির অভাব অনেকে বলছেন। যেমন ধরেন বিশেষ করে তারেক রহমান দু তিনটা বিশেষ করে কথা বলেছেন। এর ভিতরে একটা হলো কুমিল্লা গিয়ে সম্ভবত উনি ইপিজেড এর বিষয়ে একটা কথা বলেছেন যে ওখানে ইপিজেড করবেন, এবং সেটা অলরেডি 2000 সাল থেকে রয়েছেন। এবং তারপরে তিনি হচ্ছে খাল খনন এবং গাছ লাগানোর একটি কথা বলেছেন। এটা নিয়ে বেশ আপনার আলোচনা হচ্ছে। আরেকটি বিষয় যে ফ্যামিলি কার্ডের, এই কার্ডটা নিয়ে যেটা হচ্ছে যে ধরেন এক একজন এক এক ধরনের কথা বলছে, অর্থাৎ বিএনপির নেতৃত্ব মানে নেতারাই, মাঠ পর্যায়ের নেতারাই এইটা নিয়ে কেউ 2000 বলছে, কেউ 20,000 বলছে, কেউ 5,000 টাকা পাওয়া যাবে। অর্থাৎ এই যে তথ্যের ঠিক নেই, অর্থাৎ ইউনিকলি যে প্রচারণার বিষয়টি, এটার কারণে অনেকে বলছে যে বিএনপি আসলে প্রচারণার যে প্রস্তুতি, মানে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, সেটা বিএনপির অনেক ল্যাকিংস রয়েছে তুলনামূলক এনসিপি এবং জামাতের ইয়ে থেকে। এইটা আসলে আপনি মনে করেন কিনা? আপনারও এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। তারেক রহমান 17 বছর পরে এসেছেন দেশে, এবং এখানে কিছুটা ল্যাকিং থাকা খুবই আর কি ন্যাচারাল। ওনার আপনি কি আরেকটু সংযুক্ত করি যে এটাও অনেকে বলছেন যে উনি এতদিন পরে এসেছেন সেটা বড় কথা না, কিন্তু ওনার তো একটা বিশাল টিম আছে, জনগোষ্ঠী আছে, তার একটা এই ভুলগুলো ওনার মুখ দিয়ে আসাটা এক ধরনের অনেকের যেটা সমালোচনার জায়গা। এটা ধরে আপনি আপনার মতো করুন। জি, বুঝতে পেরেছি। তো এখন দেখেন ভার্চুয়ালি আপনি একটা দলকে অর্গানাইজ করে রাখবেন আর ফিল্ডে এসে অর্গানাইজ করা দুটো কিন্তু ভিন্ন কথা। বিগত যে রেজিমে মানে শেখ হাসিনার রেজিমে কিন্তু বিএনপি ভালো করে সংগঠিত হতে পারেনি। তো দীর্ঘদিন ধরে সংগঠিত না হওয়ার কারণে তাদের কিছু ভুল ভ্রান্তি হতে পারে। 2 নম্বরে হচ্ছে প্রচার প্রচারণায় যখন কথা বলবে তখন অনেক ভুল ভ্রান্তি মানুষের মানে ওই যে নির্বাচনের প্রচারণায় পলিটিক্যাল রেটরিক তৈরি করে, এবং যা শুনতে ভালো লাগে, জনগণ যা শুনতে চায় সেই ধরনের কথা আর কি তারা বলে। ইপিজেড এর কথা যে বলেছেন, সেই ব্যাপারটা হয়তো মানে উনি ওনার মাথায় যেটা আসছিল উনি সেটাই বলে ফেলেছেন। আর গাছ লাগানোর ব্যাপারে যে পরিমাণটা উনি দিয়েছেন, সংখ্যাটা যে এতগুলি গাছ লাগাবে, ওই পরিমাণ গাছ যদি নাও লাগাতে পারে, ওই সংখ্যা যে একেবারে হুবহু যে আমি 400 গাছ লাগাবো, 400ই রোপণ করতে হবে, এরকম না হলেও হয়তো গাছ লাগাবে, হতে পারে। আর ফ্যামিলি কার্ডের ব্যাপারটা কিন্তু খুবই ইজি, কারণ আপনি যদি টিসিবির যে গত রেজিমে টিসিবি একটা কার্ড দিয়েছিল না, ওটাও তো ফ্যামিলি কার্ড, ওটা তো সাকসেসফুলি রান করছে বাংলাদেশে। ওটা কিন্তু একেবারেই হয়েছে এবং প্রমাণিত যে ওটা যেমন এই জায়গাটাই আমি নেগেটিভ প্রচারণটা বলছি না, যে ধরেন অনেকে যেটা প্রচার করছে যে এই ধরনের কার্ড বাংলাদেশে একাধিক আছে, অর্থাৎ এই টাইপের সুবিধা দেওয়ার, সেটা না। মানে আমি যেটা বলছি যে প্রচারণায় মানে দলের নেতাকর্মীরা এক একজন এক এক ধরনের কথা বলছে না, মানে মানে ইনফরমেশন কেউ ধরেন আকাশ পাতাল তফাৎ আছে। যেমন ধরেন কেউ বলছে যে 2,500 টাকা পাবেন, আরেকজন বলছে 20,000 টাকা পাবেন, আবার কেউ বলছে এটা এটিএম এর মধ্যে দিলেই টাকা চলে আসবে, আবার আরেকজনের দেখলাম বলতেছে যে এই টাকা নিয়ে আপনি ব্যাংকে গেলে আপনার 10,000 লাগলে 10,000 পাবেন, 20,000 লাগলে 20,000 পাবেন। মানে এই যে অসংলগ্ন এবং মানে কথাগুলো যে, অর্থাৎ যার কারণে যে বিষয়টা হচ্ছে যে অনেকে যেটা বলছে আসলে এটা নিয়ে কোনো সঠিক ধারণাই নাই, বা এটা নিয়ে তাদের আসলে কোনো প্ল্যানই নাই। বিষয়টা এই জায়গায়।
না, আমার কাছে প্ল্যান নাই এটা মনে হয়নি। আমার কাছে যেটা একেবারে স্পষ্টত মনে হচ্ছে যে ধরেন উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কিন্তু এখন পর্যন্ত তো ইমপ্লিমেন্টেশন হয় নাই, ওনারা ক্ষমতায় যায় নাই। যার ফলে ওইটা আসলে ওটার মধ্যে কি কি থাকবে, ওটা এটিএম বুথে দিতে পারবে কিনা, কিভাবে টাকা তুলবে, এগুলির কোনো ওই ধরনের একেবারে স্পষ্ট যে গাইডলাইন ওইটা হয়তো নাই। কিন্তু যেটা হয় যে আপনার বাঙালি তো সব জানতা। ধরেন একজনের কাছে যখন প্রশ্ন করে যে ধরেন একজন বিএনপির নেতাকে জিজ্ঞেস করা হলো যে ভাই এটা আর্টিস্ট এই কার্ডটা কিভাবে কাজ করবে, তখন সে নিজের মতো করে বলে দিচ্ছে। সে কিন্তু আর বিএনপি তো অনেক বড় একটা দল, সে নিজের মতো, সে কিন্তু ওই যে বলছে না যে আমি এখনো জানি না, আমার কাছে খুব একটা স্পষ্ট না, তবে এটা হতে পারে। অথবা বিএনপির যা মানে নেতা নেত্রীদের যারা এই কথাটা প্রচার করবে তারাও ওইভাবে স্পষ্টত জানে না। এখানে যদি জামাতের সাথে তুলনা করেন, দেখেন জামাতের মতো মানে উল্টাপাল্টা কথা, ওই যে বলে না যে অর্গানাইজড, এটা একটা রেটরিক, মোটেই অর্গানাইজ না। তারা যে এই যে এনসিপি এক কথা বলছে, জামাত এক কথা বলছে, তারা যেভাবে উল্টাপাল্টা বয়ান দিচ্ছে একটার পর একটা, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই। নারী নেতৃত্ব নিয়ে যে সমস্ত কথা বলছে, আজকে একজন মানে দেখলাম জামাতের একজন যে প্রায় টক শোতে যায় উনি, ওই সে তাকে আপনি অহরহ দেখবেন, সে নারীকে ট্রফি বলছে। হ্যাঁ, সে বলছে নারী নেতৃত্ব জামাতে নাই, জামাত ওই ট্রফিটা দিতে চায় না। মানে সে নিজে নারী হয়ে সে কিন্তু, এরা কিন্তু ভীষণ পুরুষতান্ত্রিক নারী, এরা কি করছে নারীকে আহ, একটা মানে ট্রফির সাথে তুলনা করছে অন্যান্য দলে। তো এই যে জামাতের উল্টাপাল্টা কথা, জামাত সম্পর্কে কিছু বয়ান কিন্তু মার্কেটে তারা এস্টাবলিশ করতে, এবং এই যে টক শোতে যারা কথা বলে তারা এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে যে জামাত কোনো কোনো ধরনের কোনো দুর্নীতি করে না, জামাত খুব অর্গানাইজ। কিসের অর্গানাইজ? তাদের মধ্যে তো তাদের যে 10 মানে এখন তো 10 দলীয় জোট, এবং প্রত্যেকটা দলের হচ্ছে পলিসি ভিন্ন, তাদের তো পলিসি এক না। এবং আপনি শরিয়া সম্পর্কে এক একজন এক এক কথা বলে, নারী সম্পর্কে এক একজন এক এক কথা বলে। জামাত তো এই সপ্তাহ থেকে তাদের তারা ইশতেহার দিচ্ছে, তারা কি কি করবে সেটা দিচ্ছে। এতদিন তারা অন্যের নারী নিয়ে কথা বলতো আর অন্যের সমালোচনা করত। বিগত দিনে তো তাদের কোনো মানে তারা যে কি করবে, মানে রাষ্ট্রকে কিভাবে ঠিক করে, আর সংস্কার সংস্কার সংস্কার, সংস্কারটা কি তাও বলেনি। তো তারা বারবার বলেছে যে তারা এই যে নারীর কর্মঘণ্টা সেটা কমাবে, তারপরে নারী কিভাবে চলতে পারবে না পারবে এই সমস্ত নিয়ে অধিক বয়ান দিয়েছে। কিন্তু ইদানিং কালে তারা এই বেকার ভাতা দিতে যাচ্ছে। তো তারা এই যে দেখেন তাদের অগোছালো কথা, এই যে 5 ঘন্টা এই এই কথাটা কিন্তু কেউ ধরে নাই। সেই হিসেবে বিএনপি তার আশেপাশেও অগোছালো কথা বলে নাই। যেখানে জামাতের আমির কি বলছে যে 5 ঘন্টা নারী কাজ করবে আর তাদেরকে ভাতা দিবে ওই মানে 8 ঘন্টা যে কাজ করবে সেটার, তাহলে সেই 8 ঘন্টা যে বাকি 3 ঘন্টা, হ্যাঁ, সেই 3 ঘন্টার টাকা এতগুলির 51% নারীকে সে কিভাবে দিবে, কোথা থেকে দিবে, পাবেটা কোথায়? বেকার ভাতা দিবে, বেকার ভাতা পাবে কোথায়? সকলের জন্য কর্মসংস্থান সংস্থান করবে, 5 বছরের মধ্যে কতগুলো ইন্ডাস্ট্রি তারা করবে। সুতরাং এই প্রমিসের দিকে তাদের, এই যে দলই আপনি বলেন, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় আসা। ক্ষমতায় আসার জন্য তারা উল্টা পাল্টা বলছে, তাদের নেতা কর্মীরা যে যা পারে তাই বলে যাচ্ছে। এখানে লজিক্যাল হলো না হলো, ওইটার সাথে কোহিয়ারেন্স থাকলো না, ওই কোহিয়ারেন্ট কথাবার্তাই বলে যাচ্ছে মানে মোটা দাগে। জি, ধন্যবাদ। এবার একটু আসি যে আসলে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই আমরা বিভিন্ন জায়গায় সহিংসতা, হামলা বা বিভিন্ন ধরনের বিষয় দেখতে পাচ্ছি, এবং ইতিমধ্যে নিহতের ঘটনাও ঘটেছে। এইটা আসলে কি মানে যেমন ঘটছে সেটা কি আসলে কি খুব বেশি হচ্ছে কিনা, বা এটাকে আসলে আপনি কিভাবে এই বর্তমান পরিস্থিতি কিভাবে দেখছেন সেটা যদি একটু বলেন।
আম, বাংলাদেশের ইতিহাস খুব ব্রুটাল, মানে নির্বাচনী প্রচার প্রচারণা বা নির্বাচনী যেই আম, নির্বাচনের সময়টা, আম, সেটার ইতিহাস খুবই ব্রুটাল এবং সবসময় এরকম হয়েছে। আমি আমার ছোটবেলায় দেখেছি আমার যে এলাকা সেখানে গোলাগুলি পর্যন্ত হয়েছে। তো এগুলি বাংলাদেশের জন্য খুবই কমন এটা হচ্ছে। তো সেই হিসাবে আমি যেটা বলি যে যেহেতু সব সময় হয়েছে, তার মানে যে এখনো হবে এটার পক্ষপাতী আমি না, বা এটা বলে আমি ব্যাপারটাকে হালকাও করতে চাই না এবং আমি এটা পছন্দও করি না। একটা সভ্য দেশে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে প্রচার প্রচারণা করবে যেই আম, মানে দল দেশের জন্য যা যা দিবে সেগুলি তারা প্রচার করবে। সেখানে দেখা যায় যে আম, কালকে যেটা হয়েছে ওই যে একই জায়গায় যে মানে বিএনপি এবং জামাত দুজনই মনে হয় ইশতেহার পাঠ করার কথা ছিল, সেখানে একজন ব্যক্তি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। যৌ- যৌথ প্রশাসনের পক্ষ থেকে যৌথ কোনো ইস্তেহার বা এরকম একটা কিছু দেওয়ার। হ্যাঁ, হ্যাঁ, যৌথ যৌথ ইশতেহার পাঠ করার একটা বিষয় ছিল। সেখানে দেখেন সামনের সারিতে নাকি জামাত আগে গিয়ে বসেছে, তারপরে যে বিএনপির লোকজন সেটা নিয়ে মানে ঝগড়া শুরু করেছে। তো দুই পক্ষের ঝগড়ায় সেখানে মানুষ পর্যন্ত, এগুলি মোটেই কাম্য না। মানে এই যে ছেলে মানুষই, এই যে শিশু সুলভ আচরণ, আমরা ছোটবেলায় খেলতে গিয়ে ঝগড়া করতাম না, ঢিল ছোড়াছুড়ি, এগুলি না, এত ব্রুটালিটি এখন আর বারবারিক এই যে ব্রুটালিটি এই যুগে না একেবারেই অ্যাকসেপ্টেবল না। কিছুটা হলেও তো সভ্য হতে হবে। ইশতেহার পাঠ করতে যাবে, সেখানে বসার একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, এরকম হতে পারতো না যে এক সাইডে জামাত এক সাইডে বিএনপি, হ্যাঁ, মাঝখানে দাঁড়িয়ে তারা ইশতেহারটা পাঠ করবে। তাহলে এই অ্যারেঞ্জমেন্ট গুলি তারা যদি বুদ্ধি খাটিয়ে না করতে পারে, তাদের যদি এতটুকু বুদ্ধি না থাকে যে কিভাবে এইখানে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজটা করতে পারে, হস্টাইল একটা অ্যাপ্রোচ না নিয়ে, হস্টাইলিটি যেটা সেইটা না করে তারা কিন্তু একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে এখানে যেতে পারে এবং সেটা খুবই সম্ভব, তাই না? মানে চেয়ারে বসা, এটা এটা কি কখনো এটা কোনো মৃত্যুর কারণ হতে পারে? দুই পাশে দুজন বসানো, এটা খুব বিগ ডিল, এই চিন্তাটা মাথায় কেন আসে না যে ঠিক আছে আমরা একসাথে, কেউ জায়গা ছাড়বে না। সে ভাবছে যে সে সামনে থাকলে তার ইলেকশনে জিতটা হয়ে যাবে। তো এই যে তারপরে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই যে এই ডিম কাদা ছোড়াছুড়ি, এখানে আমি দেখছি কি পারফরমেন্স। হ্যাঁ, গণতন্ত্রে একটা কথা আছে না যে ওরা পারফরমেটিভ হয়ে ওঠে, মনে হয় যেন একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এক, সেকেন্ডলি হচ্ছে তারা মানুষকে ভুয়া মানে ভূগোল বুঝাচ্ছে, যা করতে পারবে না তাও বুঝাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম নাটক করছে। নাসিরুদ্দিন পাটোয়ারির কার্যক্রম দেখলে আমার মনে হয় সে নাটক করছে। তো এই ধরনের এই নাটক কিন্তু মানুষ বোঝে। তো যাই হোক, এই সমস্ত খুবই নোংরা লাগে এবং খুব সিলি মনে হয় এগুলি দিয়ে। এখনকার জেনারেশন এগুলি খাবে না, এগুলি খুব ফানি হয়ে দাঁড়াচ্ছে, এগুলি দিয়ে মানুষ মিম বানাচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম এগুলি সমাজে ব্রুটালিটি তৈরি করছে, নতুন জেনারেশনের কাছে একটা নেগেটিভ মেসেজও চলে যাচ্ছে। জি, ধন্যবাদ। আমরাও চাই আসলে নির্বাচনে সবার মতপার্থক্য থাকবে বা অন্যান্য যাই থাকুক, এটা যেন সহিংসতার পর্যায়ে না যায়। আমি আরেকটা বিষয় আপনার কাছে বলতে চাই। আসলে গণমাধ্যমের সাক্ষাৎকার কিংবা আপনার বিভিন্ন ধরনের যে ইন্টারভিউ দেওয়া, বিভিন্ন ধরনের প্রকাশনা করা, এগুলো একটি নির্বাচনী গণপ্রচারণারই একটি অংশ। গত কয়েকদিনে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াতে জামাতের এবং বিএনপি চেয়ারপারসন দুজনেরই আমরা ইন্টারভিউ দেখেছি। এই ইন্টারভিউটা নিয়ে যদি আপনি একটু আপনার পর্যবেক্ষণ দেন, দুটি ইন্টারভিউ নিয়ে ওভারঅল যদি আপনি কিছু বলেন। জামাতের আমিরের যে ইন্টারভিউটা সেটা দেখেছি এবং সেটা তো আপনি মানে পুরোটা বাংলাদেশের মনে হয় অধিকাংশ মানুষই দেখেছেন। আর টাইমসে যে মানে মনে হয় তারেক রহমান দিয়েছেন সাক্ষাৎকার, তো জি। মানে ক্ষেত্রে
জামাতের আমিরের যে সাক্ষাৎকারটা তিনি নারী নিয়ে কথা বলেছেন যে মানে প্রচার প্রচারণায় তারা নারীকে ব্যবহার করছেন, কিন্তু নারী আসলে নেতৃত্বে আসতে পারবে কিনা, জামাতের যে আমির কখনো নারী হতে পারবে কিনা, তো তিনি স্পষ্টতই বলে দিয়েছেন যে যেহেতু তাদের যে আইডিওলজি, ওই আইডিওলজি অনুযায়ী আসলে নারীর নেতৃত্ব কখনোই আসতে পারবে না, এবং আল্লাহ তাআলা যার স্থান স্থান নির্ধারণ করে দিয়েছেন, এই কথাটা আমার কাছে না খুব অদ্ভুত লেগেছে। জামাত কিছুদিন আগেও মানে জামাতের নেতৃত্বে কিন্তু খালেদা জিয়া ছিল, খালেদা জিয়ার আন্ডারে কিন্তু তারা আম, আম, জোট গঠন করেছে, সেখানে কিন্তু নেত্রী ছিল খালেদা জিয়া। তো সেখানে কেন কিভাবে তারা মেনে নিল? সেখানে তো নেত্রী, সেখানে যে মেইন পার্সন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়া থাকে, কিন্তু ওনারা সেটার আন্ডারে তারা থাকতে পারবে, মানে পাওয়ারের পথ হিসেবে তারা থাকতে পারছে। কিন্তু তারা যদি মানে নিজেদের দলে মানে জামাত হিসেবে ক্ষমতায় যায়, একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তারা তাদের দলের নেতৃস্থানীয় জায়গায় নারীদের রাখবে না। এবং দেখবেন যে জামাতের কোনো এলাকায়, মানে গ্রাম মফস্বল কোনো এলাকায় কিন্তু আপনি কখনোই কোনো নারী নেতৃত্ব দেখবেন না। জামাতের প্রচারণায় বা জামাত নারীকে ভোট ব্যাংক হিসেবে তারা ব্যবহার করছে, যে নারীর ভোটটা কিন্তু জামাত বেশি যাতে পায় বা পাওয়ার সম্ভাবনাও তৈরি করেছে। যেমন কিনা আপনি দেখবেন এই যে ডাকসু জাকসু যে নির্বাচনগুলিতে নারী বিপুল সংখ্যক ভোট মানে নারীদের পেয়েছে। তো এই ক্ষেত্রে প্রচারণার কাজে তারা কিন্তু নারীদেরকে ব্যবহার করছে, কর্মী হিসেবে ব্যবহার করছে। আপনি দেখবেন প্রচুর কর্মী রয়েছে, এবং দীর্ঘকাল ধরে নারীদেরকে কর্মী হিসেবে তারা ব্যবহার করছে। নারীদেরকে যে নারীর যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়ন তারা গোপনীয়ভাবে কিন্তু ব্যবহার করছে, প্রকাশ্যে তারা ব্যবহার করবে না। যাদেরকে তাদের ভীষণভাবে প্রয়োজন হয়, এই প্রয়োজনটা তারা গোপনভাবে গুপ্তভাবে করছে। কিন্তু এই যে তারা তাদেরকে ব্যবহার করছে প্রচারণায় বা কর্মী হিসেবে, সেটা কিন্তু তারা প্রচারও করতে বলছে না যে তারা তাদের কর্মী, এখন ইদানিং বলছে যে তাদের প্রচুর কর্মী আছে, কিন্তু কোনো জায়গায় আমির বা উচ্চস্থানীয় কোনো পদে আপনি কিন্তু কখনো জামাতের কোনো আর কি নারী নেতৃত্ব ভাবে দেখতে পারবেন না, এবং সেটা নাইও। এবং সেই ব্যাপারটা তিনি জামাতের আমির কিন্তু স্পষ্ট করেছে ওনার কথায়। তো অতটুকুই আমি দেখেছি। আর তারেক রহমানের যে ইন্টারভিউ, সেখানে উনি আসলে কি কি করবেন, যেমন ওনার মানে নির্বাচনী প্রচারণায় উনি যে ধরনের কথা বলেছেন যে উনি ফ্যামিলি কার্ড করবেন বা যে সমস্ত উন্নয়ন করতে চাচ্ছেন দেশের, সেই এবং উনি শিক্ষা বিষয়ক, কৃষি বিষয়ক, ওনার কৃষি বিষয়কও কিছু পরিকল্পনা রয়েছেন, উনি সেটা নিয়েও কথা বলেছেন। তারপরে আপনার শিক্ষা বিষয়ক কিছু পরিকল্পনা রয়েছেন, যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে তিনি সাজাবেন। তারপরে তো ইউথদের নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। সেই সমস্ত মূলত পরিকল্পনা মাফিক কথাগুলি বলেছেন আর কি। ওনার বেশিরভাগ আলোচনাটাই মূলত হয় হচ্ছে আহ মানে পুরোটাই হচ্ছে পরিকল্পনা কেন্দ্রিক, এবং ওরকমই হয়েছে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে, শেষ পর্যায়ে আমি আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম যে আপনাকে আমি জরিপ নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যে আমাদের এখানে আমরা প্রচুর জরিপ, বিশেষ করে এই নির্বাচনে, এর আগে আমরা যদিও এই জরিপগুলোর ব্যাপারে এতটা আমরা এর আগের কোন নির্বাচনে ওইভাবে আমরা জরিপটাকে এইভাবে আমরা দেখি নাই এতটা বেশি। এবার আমরা অনেকগুলো জরিপ পেলাম, ইভেন গত কালকে একটি জরিপের আমরা রেজাল্ট পেলাম, কাল না পরশুদিন। সেই জরিপের একটা রেজাল্ট এসেছে। আমার মোটা দাগে হচ্ছে যে এই জরিপগুলো আসলে কতটুকু বিশ্বাসযোগ্য, কারণ এই জরিপগুলো নিয়ে আমরা যেটা দেখি, ধরেন বাইরের জরিপগুলো আমরা যখন দেখি তখন দেখি যে খুব কম, যারাই জরিপ করুক খুব কম মার্জিনের পার্থক্য থাকে। হয়তো এ করলো জরিপ, সেখানে বি সি যারাই করুক জরিপগুলা খুব বেশি মানে এদিক ওদিক হয় না। কিন্তু বাংলাদেশের জরিপগুলোর আমরা যেটা দেখছি যে পার্থক্য আকাশ পাতাল।
এবং জরিপগুলোর আসলে বাস্তবতা কতটুকু, বিশ্বাসযোগ্যতাটা কতটুকু, এবং এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট হবে, সেই জায়গাগুলোতে যদি একটু বলতেন। জরিপের যে রেজাল্টগুলি আসে হচ্ছে আপনার অডিয়েন্স কারা সেটার উপরে নির্ভর করে। ধরেন আপনি একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, হ্যাঁ? ধরেন আপনি একটা নিউজ পেপারে আছেন বা একটা মিডিয়া হাউসে আপনি আছেন। এখন আপনার কিন্তু নির্দিষ্ট একটা অডিয়েন্স আছে। সেই অডিয়েন্স যারা, সেটার উপরে নির্ভর করবে যে ওই জরিপের রেজাল্ট কিরকম হবে, হ্যাঁ? যেমন 'প্রথম আলোর' একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে। তারপরে হচ্ছে যে মাসুদ কামাল ভাইয়ের যে ওনার যে কথা, ওনার একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে। তো ওই যে অডিয়েন্সগুলি, সেই অডিয়েন্সগুলি কিন্তু তাদের যেই মানে আ তারা যাকে পছন্দ করে বা তারা যেভাবে ভালো মনে করে সেভাবে মূলত ভোটটা দেয়। এখন আ নির্বাচনে যে আম মানে ফিল্ড অরিজিনাল যে নির্বাচন, সেই ভোটের রেজাল্ট কি হবে সেটা কি এখান থেকে কতদূর বোঝা যায় সেটা আমার কাছে সম্পূর্ণ যে বোঝা যাবে সেটা মনে হচ্ছে না। তবে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, দেখেন এখানে প্রশ্ন হচ্ছে জামাত আর বিএনপি, তাই না? এখন জামাতের যেই আহ চিত্র, জামাতের যেই আর কি বর্তমান নতুন জামাত, সেই জামাতের সাথে আপনি পুরানো জামাতের তুলনা করলে হবে না। কারণ ২৪ পরবর্তী যে জামাতকে আমরা দেখেছি তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় রয়েছেন। তারা আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি বিভিন্ন জায়গায় তারা পৌঁছে গেছেন। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জামাতে শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তো জামাত কিন্তু দীর্ঘদিনের প্রচারণায় ওনাদের যে গুপ্ত রাজনীতির কৌশলে ওনারা কিন্তু একটা পর্যায়ে যেতে পেরেছেন। তো আমরা আগের জামাতকে কিন্তু ভীষণভাবে আমরা ইয়ে করতে পারতাম, রিজেক্ট করতে পারতাম যে তারা তো এই কয়টা ভোট পেয়েছে, জামাতের এত পার্সেন্ট ভোট, ওরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু ওই চিত্রটা কিন্তু শতভাগ সঠিক নয় এখন। এখন জামাতের অবস্থান অনেক পরিবর্তন হয়েছে, এবং তাদের কৌশল পরিবর্তন হয়েছে। তারা নারীদেরকে ব্যবহার করেছে তাদের প্রচারণায় এবং তাদের কর্মী হিসাবে দীর্ঘদিন তালিমের নাম করে। তো তারপরে তারা ধর্মের নাম করে কিন্তু নারীদেরকে বা গ্রাম পর্যায়ে আপনার সহজ সরল মানুষ যাদের এত ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, যাদের এত শিক্ষা দীক্ষা নাই, বা যারা এত মিডিয়া দেখেও না, সেই সমস্ত মানুষের মধ্যে কিন্তু ওনারা ঢুকে গেছেন এবং সেই সমস্ত মানুষের মধ্যে জামাত নিজেদেরকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে না প্রচার করে ইসলামের কর্ণধার হিসেবে প্রচার করতে সক্ষম হয়েছেন। ভয়টা কিন্তু ওখানে, ভয় বলতে যে এটা 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 কিন্তু এক ধরনের প্রতারণা। এটা এই কারণ আপনি তো ইসলাম না, হ্যাঁ? ইসলাম তো একটা ধর্ম, জামাত তো কোনোভাবেই ইসলামের রিপ্রেজেন্টেটিভ না। বিএনপি, আওয়ামী লীগ এদের মধ্যেও তো বেশিরভাগই মুসলমান, তাই না? মুসলমান হওয়া আর জামাত হওয়া এই দুটো যে আলাদা, এই ব্যাপারটা কিন্তু অধিকাংশ সাধারণ মানুষের মাথা থেকে তারা মুছে দিতে ম্যানিপুলেট করতে সক্ষম হয়েছে যে আপনি যদি মুসলমান হন, ইভেন আমার একজন কলিগ শিক্ষক তিনি বলেছেন যে আমাদের তো উচিত জামাতকেই ভোট দেওয়া, কারণ আমরা মুসলমান মানুষ। এই যে তার ব্রেইনে ওটা ঢুকে গেছে। সুতরাং এই কি হবে এটা হলফ করে বলা যায় না। তবে বিএনপি মানে ডেফিনেটলি এগিয়ে থাকা উচিত এবং এগিয়ে আছে বলে আমার মনে হয়। কারণ দিনের শেষে হয়তো বিএনপি সরকার গঠন করবে, তারপরও একেবারে এটা নাকচ করে দেওয়া চলে না যে জামাত আসতে পারবে কিনা, হয়তো হতেও পারে। এটা আমি খুব একটা নেগলেক্ট করি না কখনো। জি, ধন্যবাদ। আমরা নির্বাচনী প্রচারণার আসলে কতটুকু পার্থক্য হলো, গুণগত পরিবর্তন হয়েছে, সেই নানা বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে।
সে পর্যন্ত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কিংবা কোনো বিষয়ে জানার থাকে বা বলার থাকে, সেগুলো আপনারা অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো অতিথির সঙ্গে অন্য কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।